আখতার আলী, যিনি এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডেপুটি সুপার হিসেবে কর্মরত, কিন্তু এই ভদ্রলোক আরজি করের ডেপুটি সুপার ছিলেন এক সময়। 2023 সাল পর্যন্ত তিনি ডেপুটি সুপার হিসেবে কাজ করেছিলেন আরজি করে। এবারে আপনাকে একটা কথা বলি, এই যে টাকার খাইয়ের একটা প্রশ্ন উঠলো, এত টাকার খাই মৃতদেহ এরকম ভাবে বিক্রি করতো, আনআইডেন্টিফাইড বডি নাকি বিক্রি করতো? ইনহিউম্যান মানে আমি তো আপনার মানে সেটা কিভাবে এটা অফিশিয়ালি একদম রেকর্ডেড আছে। হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল 5টা বডি, পিএম কেস, পোস্টমর্টম কেস। ধরুন যতক্ষণ না পোস্টমর্টম হবে কেউ ওই বডিকে হাত লাগাবে না। ইএনটির যে এইচওডি ওনাকে একটা চিঠি লিখলো কি ওয়ার্কশপের জন্য 5টা ফ্রেশ বডি লাগবে। ওগুলো কিন্তু লাওয়ারিস না, ওর পার্টি ছিল। তাদের কারো কনসেন্ট না নিয়ে, না জেনে, ফরেন্সিকে এইচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই যে আত্মীয়রা ছিল, যখন ওরা দেখতে পারলো এবং যখন ফরেন্সিকে এখানে আমি একটু এইখানে একটা জায়গায় আসব, সেটা হচ্ছে ওই বডিগুলো কি আনআইডেন্টিফাইড নাকি? না না, আইডেন্টিফাইড বডি। এক্স্যাক্টলি এটা নোট করার মতো বিষয়। মানে পরিবার দাবি করছে লাওয়ারিস বডি নয়, পরিবার দাবি করছে যে তাদের পরিবারের সদস্যের বডি। এবার ওই বডিটা ওয়ার্কশপে দিয়ে দিলেন। এবার বডির যে মানে বিভিন্ন রকম দাগ ফাগ দেখে, কাটাছেঁড়া দাগ দেখে পেশেন্ট পার্টি, যে বডির পার্টি ছিল, সে রিটেন কমপ্লেন করলো। ইভেন মুখ্যমন্ত্রীকেও কমপ্লেন করলো এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে কমপ্লেন করলো। এইচওডি ফরেন্সিক মেডিসিন কমপ্লেন করলেন, সঙ্গে সঙ্গে ওনার ট্রান্সফার হয়ে গেল, ওনাকে বাঁকুড়া পাঠিয়ে দেবেন। উনি লিখিতভাবে কলকাতা পুলিশকে কমপ্লেন করলেন, যেখানে মানে পিএম রিপোর্টগুলো আপলোড করতে হয় ওয়েবসাইটে, সেখানেও উনি ওটাকে মেনশন করলেন। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কি কোনো তদন্ত হলো না, কোনো অ্যাকশন হলো না। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে হিয়ারিং করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে ডাকলো, উনি গেলেনই না, ওনার কিছুই হলো না। 5টা এরকম এই রকম অনেক মানে এভিডেন্স আছে, এগুলো কিন্তু রেকর্ডেড। এগুলো আমি বলছি এর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টেড। ইয়েস, আমার কাছে শুধু নয়, কলকাতা পুলিশের কাছেও আছে এবং ফরেন্সিকে এইচওডির কাছেও আছে। এটা নিয়ে পিআইএলও হয়েছে, হ্যাঁ, হাইকোর্টে পিআইএলও হয়েছে। কিন্তু উনি এতটা আমি বলছি তদন্তের স্বার্থে যদি সিবিআই এই এভিডেন্সগুলো আপনার কাছে চায়, তাহলে আপনি তো নিশ্চয়ই দিতে পারবেন। একদম 100% আমিও দিতে পারবো। ফরেন্সিকে যে এক্স মানে এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি দিতে পারবেন এবং কলকাতা পুলিশের কাছে এটা অ্যাভেলেবল আছে। আর ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনকেও কমপ্লেন একদম পুরো মানে ডকুমেন্ট সহ, ওরা যে পেশেন্ট পার্টিরা, বডির যে পার্টি, যে ওয়ারিস হায়ার বলতে পারেন, কেন এগুলো মানে আনক্লেম বডি ছিল না, তো ওরা ডাইরেক্ট কমপ্লেন করেছিল। এতদিন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছিল সংবাদ মহলে বা সংবাদপত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমে, আনআইডেন্টিফাইড বডিগুলো নাকি এরকমভাবে একটা পাচার করার অভিযোগ উঠছিল, কোনো মহল থেকে এটা বলা হচ্ছিল। কিন্তু মিস্টার আলী আজকে আমাদের স্টুডিওয় আজ তাক বাংলায় এসে সরাসরি লাইভ অনুষ্ঠানে বলছেন যে আইডেন্টিফাইড বডি, ওই বডির মানে মৃতের পরিবারের লোকজন তারা রয়েছেন, তারা দাবি করছেন তাদের পরিবারের লোকের বডি, কিন্তু সেই বডিকে বিক্রি করে দেওয়া হতো টাকার জন্য, এবং এর নেপথ্যের নায়ক সন্দীপ ঘোষ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মিস্টার আলী। আমি আরো অনেক তথ্যে তার সঙ্গে একটা অ্যাড করব, যখন ওরা খাতা চাইলো মানে ডেথ রেজিস্টার, দেখা গেল ডেথ রেজিস্টারই নেই, মানে উনি সেটাও ভ্যানিশ করে দিলেন। যে রেকর্ড থাকে ডেথ গুলোতে, পুরো রেজিস্টার গায়েব আরজিকর থেকে। এটা মানে এবার ভাবুন মানে এরকম মানে নেক্সাস ছিল, মানে কাজ যেটা করবে, অন্যায় যেটা করবে, তার কোনো প্রমাণ রাখবে না, এই রকম একটা বিষয় কিন্তু আরজি করে নাকি চলছিল সন্দীপ ঘোষের সময়ে, তার আমলে। এবারে একটা বিষয় আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে কি আপনি যা তথ্য একেবারে প্রথম দিন থেকে, মানে এই ঘটনা ঘটার আমার মনে হয় 2 দিনের মধ্যে আপনি প্রতিক্রিয়া দেন এবং সংবাদ মাধ্যমে আপনাকে সবাই জানতে পারলো এবং সবাই আপনাকে দেখতে পারলো, বাংলার মানুষ, দেশের মানুষ আপনার সম্পর্কে জানতে পারলেন। এবারে আপনি যে পিআইএল করেছেন, আপনি যে পিটিশন দাখিল করেছেন হাইকোর্টে, টালা থানায় আপনি একটা লিখিত অভিযোগও দায়ের করেছেন, তার পর কিন্তু পুরো মিডিয়া এখন আপনাকে চাইছে, আপনার বয়ান শুনতে চাইছে। আমি একটা বিষয় জানতে চাই, মানে আপনার কি কোনো রকম ভাবে প্রাণের আশঙ্কা করছে? এর আগেও তো আমি থ্রেট কল পেয়েছিলাম, আমাকে টার্গেট করেছিল, আমাকে মনে হতো লোক আমায় ফলো করছে এবং আমার মিসেস বা মেয়ের মোবাইলে ফোন আননোন নাম্বার থেকে আসতো। তখন আমি কলকাতা পুলিশ কমিশনারকে একটা লিখিতভাবে দিয়েছিলাম কমপ্লেন,
এবং আমার প্রাণের ভয় আছে, আমি থ্রেট পাচ্ছি। আর সেটা এখনও আমি জানি না, হয়তো আপনার স্টুডিওতে আছি, স্টুডিও থেকে বেরোবার পরে আমার সঙ্গে কি ঘটবে, বাট আমি একটা অনুরোধ করব, ঈশ্বর না করে যদি আমার কিছু হয়ে যায় তাহলে এদের এক্সপোজ করা আপনাদের দায়িত্ব। আপনাদের স্টুডিওতে আমি জনগণের সামনে বলছি, তার কারণ আমি চাই না কি উনি ওনার মতন লোক আরও কিছু ছাত্র জীবন নষ্ট করে, এবং এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা এইসব যে জিনিসগুলো দুর্নীতিগুলো হতো, এটা থেকে সমাজের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এগুলো আটকাবার দায়িত্ব শুধু আমার নয়, আপনাদেরও আছে, এখানকার জনগণেরও আছে। আমি এটাতে রিকোয়েস্ট করব আপনাদেরকে কি আপনারা এটাকে এক্সপোজ করুন। দেখুন, মানুষের মনে এর একটা বড় প্রভাব পড়েছে মিস্টার আলী। কত বড় প্রভাব! এই মুহূর্তে প্রচুর মানুষ, প্রায় 2000 মানুষ আমাদের এই লাইভ ভিউ মানে লাইভ অনুষ্ঠান তারা দেখছেন, আপনার কথা শুনছেন, এবং এই আরজি করে যে কিরকম পরিস্থিতি সেইটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা বলা যেতে পারে একটা উষ্মা রয়েছে, একটা চাঞ্চল্য রয়েছে কোথাও না কোথাও। কারণ আরজি কর মেডিকেল কলেজ শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারত নয়, পুরো ইস্টার্ন ইন্ডিয়া থেকে শুরু করে মানে এশিয়ার একটা বলা যেতে পারে অন্যতম, মানে ভিড়ের দিক থেকে, রোগী পরিষেবার দিক থেকে একটা অন্যতম জায়গায় ছিল। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, সেখান থেকেও প্রচুর রোগী প্রত্যেকদিন আসেন আরজি করে চিকিৎসা করাতে, এবং সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো মানে চিকিৎসকদের তো সেখানে নাভিশ্বাস অবস্থা, এরকম পরিস্থিতি সেখানে। সেই কারণে প্রচুর মানুষও কমেন্ট করছেন। দেখুন, নিমাই মল্লিক বলে একজন কমেন্ট করেছেন, সন্দীপের হয়ে যে স্টুডেন্টসরা টাকা তুলতো তাদের নাম বলুন। দেখুন তাদের নাম, এটা আমি বলছি, কালকে যখন আমার সিট ইনকোয়ারি করছিল তা আমাকে জিজ্ঞেস করা হয়েছে, নাম আমি জানি, কিন্তু আমি বলেছি কি কোনো ভিডিও রেকর্ডিংয়ে আমি নাম বলবো না। আমি কোর্টকে নাম দিতে রাজি আছি, এবং সিল্ড ইনভেলপে, যেখানে মানে তার অনেকগুলো কারণ আছে, আমি এটা জানিয়েছি, আবার রিপিট করছি, আমার প্রাণের তো ভয় আছে, হুমকি, তাতেও আমি এই লড়াই লড়ে যাচ্ছি। ওদের আমি নাম জানি, কিন্তু আমি চাইছি তদন্ত কমিটি। দেখুন, আমি এখন বলে দিলাম, কালকে ওরা বেরিয়ে চলে গেল, দেখা গেল এই তো ডক্টর সন্দীপ ঘোষের এগেন্স্টে আমি এতদিন ধরে কমপ্লেন করছি, সেই লোকটার মানে জেলে থাকা উচিত। কেন? এক একটা এমন জিনিস, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং রুলস আছে, ফর্ম ইন 1998, ওই রুলস অনুযায়ী যদি আপনি মিস হ্যান্ডলিং করেন বায়োমেডিক্যাল ওয়েস্টে, তো আপনার 2 বছরের শাস্তি হওয়ার কথা। কোথায় ওনার শাস্তি হলো? এই ধরনের ডেড বডি যেটা নিয়ে উনি করলেন, সেটাতেও ওনার শাস্তি হবার কথা, কোথাও হলো? তো ওই নামগুলো বললে দেখা গেল ওদের কিছুই হলো না, কেউ হয়তো বড় লোকের ছেলে, কেউ হয়তো নেতা, কেউ নিজে নেতা। তো আমি চাইছি এটা এখানকার জনতা এবার এক্সপোজ করুক। আমি লড়ছি, আমি হাইকোর্টেও গিয়েছি, পিটিশন করেছি, এবং আমি এই পুরো নেক্সাসটাকে জনগণের সামনে আনতে চাইছি, যেন কোনো ইনোসেন্ট বাচ্চা আর যেন ওদের শিকার না হয়।